আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা দেখব গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাদের সাধারণ জ্ঞানের যে মডেল টেস্ট হয়েছে সেই মডেল টেস্টের 30টা এমসিকিউ এর সমাধান এবং একই সাথে দেখব যে কোন টপিকগুলো থেকে এই কোশ্চেনগুলো হয়েছিল এবং আশা করা যায় তোমাদের যে ভর্তি পরীক্ষা হবে গুচ্ছে সাধারণ জ্ঞানে এ জাতীয় টপিক থেকে কোশ্চেন আসবে। তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। প্রথম কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের কোন স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়? তো কোন স্থানকে রাঙামাটির ছাদ বলা হয় বা কোন স্থানকে পৃথিবীর ছাদ বলা হয়, এমন কোশ্চেন এর আগেও বিশ্ববিদ্যালয়ে এসেছে। তো এই যে পৃথিবীর জিওগ্রাফিক্যাল যে ব্যাপারগুলো আছে বা বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে ব্যাপারগুলো আছে, বাংলাদেশের ভূমিরূপ বা পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এগুলা থেকে নর্মালি কোশ্চেন হয়ে থাকে যে বিভিন্ন পাহাড় পর্বত, নদ নদী, সাগর উপসাগর, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, এই ধরনের এলিমেন্টস থেকে কোশ্চেন হয়ে থাকে। তাহলে এই যে বলছে না যে রাঙামাটির ছাদ, তো তোমাকে বলতেও পারে যে কোন স্থানকে পৃথিবীর ছাদ বলা হয়। তো তোমাকে যদি এই কোশ্চেন করে যে কোন স্থানকে বলা হয় পৃথিবীর ছাদ, তখন তুমি কি অ্যান্সার করবা? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ঠিক আছে, পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। পামির মালভূমি এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা মালভূমি। তো এই ছাদ বলতে নর্মালি আমাদের যে বাসার ছাদ এমন না, এইসব ছাদ বলতে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট ভূমিরূপ যেটা কিনা তার আশেপাশের অঞ্চলকে বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বা আবহাওয়ার বিভিন্ন বিরূপ অবস্থা থেকে রক্ষা করে, এটাই হচ্ছে ছাদ। তো এই পামির মালভূমি এশিয়া সহ একটা বড় অঞ্চলকে রক্ষা করে ওই উত্তরের শীতল যে জলবায়ু সেটা থেকে। তো বাংলাদেশে রাঙামাটি হচ্ছে একটা জেলার নাম এবং এই রাঙামাটি জেলার একটা স্থান সেটা যেটা করে রাঙামাটি, পুরো রাঙামাটি জেলাকে সেভ করে বিরূপ আবহাওয়া থেকে। সেটা কোন স্থান? তো প্রথমে বলছে তাজিং ডং পর্বত। তাজিং ডং নিঃসন্দেহে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, তাই না? তাজিং ডং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা কত? যার উচ্চতা হচ্ছে 1231 মিটার। এই তাজিং ডং এর বর্তমান নাম কি? এটার নাম হচ্ছে বিজয়। এটার নাম পরিবর্তন করে বিজয় করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে হাজারসা ঝর্ণা। এটা একটা ঝর্ণা, এটা কোনো গুরুত্বপূর্ণ স্থান না, এটা আসলে জাস্ট একটা ঝর্ণা, পাহাড় থেকে নামা ঝর্ণা। সাজেক ভ্যালি নাকি পেদা টিংটিং? পেদা টিংটিং হচ্ছে একটা পাহাড়ের নাম, রাঙামাটি জেলাতে অবস্থিত। এবং সাজেক ভ্যালি হচ্ছে রাঙামাটির ছাদ। সাজেক ভ্যালি বেশ উপরে এবং এর ফলে রাঙামাটি পুরা জেলাকে মানে আবহাওয়ার দিক থেকে বা বৃষ্টিপাত এগুলো থেকে খুব সুন্দর একটা অবস্থাতে রাখে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সাজেক ভ্যালি। তাহলে বাংলাদেশের বিভিন্ন ভূমিরূপ বা বিভিন্ন প্রাকৃতিক উপাদান, সারা বিশ্বের বিভিন্ন ভূমিরূপ প্রাকৃতিক উপাদান যা কিছু আছে সবগুলা তোমরা একটু দেখবা, ক্লাসেও এগুলো পড়ানো হয়েছে। এগুলা থেকে তুমি ধরে রাখো গুচ্ছে একটা কোশ্চেন তুমি পাচ্ছ। পরের কোশ্চেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা কত? খেয়াল করতে হবে কি কি, দেখো খেয়াল করতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তো জাতিসংঘের পরিষদ বা অঙ্গ সংগঠন কয়টা? তো এক নম্বরে তুমি কল্পনা করো জাতিসংঘের সাধারণ পরিষদ নামে একটা পরিষদ আছে, সাধারণ পরিষদ, যার সদস্য সংখ্যা পৃথিবীর সকল স্বাধীন দেশ যারা জাতিসংঘের সদস্য সবাই। দুই নম্বরে হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেখানকার মেম্বার সবাই না, সেখানকার মেম্বার হচ্ছে কারা? মেম্বার হচ্ছে স্থায়ী 5টা দেশ হচ্ছে তার পার্মানেন্ট মেম্বার, সেগুলো দেখাচ্ছি। তিন নম্বরে আসে জাতিসংঘের সচিবালয়। জাতিসংঘের সচিবালয়, নিজস্ব একটা সচিবালয় আছে, মানে তার অফিস যেটা বা সেক্রেটারিয়েট যেটা সেটা। আচ্ছা, 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটা হচ্ছে তার 4 নম্বর সংগঠন। আর 5 নম্বর হচ্ছে আন্তর্জাতিক আদালত, যেখানে এই যে আন্তর্জাতিক যে মামলাগুলো হয় এক দেশের সাথে অন্য দেশের, সেই বিষয়গুলো ডিল করে হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অথবা আন্তর্জাতিক আদালত। আদালত বানানটা একটু কারেকশন করতে হবে, আদালত। আচ্ছা, 6 নম্বর যেটা আসে সেটা হচ্ছে অসি পরিষদ, যার বর্তমানে কার্যক্রম স্থগিত আছে। কেন স্থগিত আছে? তার কারণ অসি পরিষদের কাজ হচ্ছে কোনো দেশ যারা স্বাধীনতা অর্জন করতে পারেনি, অন্য দেশের কলোনি রয়ে গিয়েছে, সেই সব দেশকে স্বাধীন করা। বাট বর্তমান বিশ্বে এমন কোনো দেশ নাই যারা অন্য দেশের কলোনি অবস্থাতে আছে, যে কারণে অসি পরিষদের কার্যক্রম বর্তমানে স্থগিত। আচ্ছা, তো আমাদের এখন আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এটা, এই যে নিরাপত্তা পরিষদ, তার মানে এই যে 2 নম্বরে যেটা আমরা দেখতেছি এটা। তো তোমাদেরকে বললাম যে নিরাপত্তা পরিষদে 5টা স্থায়ী দেশ আছে, এদেরকে বলা হয় P5। P5 বলতে আমরা কি বুঝি? P5 হচ্ছে পার্মানেন্ট ফাইভ। ঠিক আছে, মানে এই 5টা সদস্য হচ্ছে, এই রাষ্ট্র হচ্ছে স্থায়ী, এদেরকে বলা হচ্ছে পার্মানেন্ট ফাইভ। ওকে, আচ্ছা।
তো এই কোন 5টা দেশ পার্মানেন্ট 5 আমরা দেখার চেষ্টা করি, এগুলো হচ্ছে স্থায়ী রাষ্ট্র। তো যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে তুমি কখনো কল্পনা করতে পারবা যে হচ্ছে এই 5টা বিশ্বের গুরুত্বপূর্ণ 5টা দেশ যারা পার্মানেন্ট 5-এ আছে বাট যুক্তরাষ্ট্র নাই, এটা কোনো হইতে পারে না। তো যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে যুক্তরাজ্য, ইউকে। দেখবা যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের কখনো কোনো কনফ্লিক্ট তৈরি হয় না। তাহলে এটা থাকতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেহেতু জাতিসংঘ এসেছে, সেইখানে রাশিয়া ছিল যুক্তরাষ্ট্রের খুবই কাছের বন্ধু, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা মিত্রপক্ষের যুদ্ধ করেছে, তার মানে রাশিয়া সেখানে থাকবে। আচ্ছা, ইউরোপের আরেকটা কাছের বন্ধু আছে যুক্তরাষ্ট্রের, সেটা হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্স যুক্তরাষ্ট্রের এতটা কাছের বন্ধু যে ফ্রান্সের সহযোগিতায় যুক্তরাষ্ট্র স্বাধীনতা অর্জন করেছিল, এবং এই ফ্রান্সের থেকে যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ একটা গিফট পেয়েছে, সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রের 100তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল। যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে কত সালে? যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে 1776 সালে, আর স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেওয়া হয়েছে 1876 সালে, ঠিক 100 বছর পর। আচ্ছা, আর এশিয়া থেকে একমাত্র প্রতিনিধি হচ্ছে চায়না। ঠিক আছে, চায়না অবশ্যই ওই সময় রাশিয়ার ফ্রেন্ড ছিল, দুইটা সমাজতান্ত্রিক দেশ, এই কারণে হয়েছে। তাহলে রেখাগুলো দেখতে পাচ্ছ যদি একটু কর্নারে হয়ে গিয়েছে। তো ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স, চায়না, এই 5টা হচ্ছে পার্মানেন্ট 5। ওকে, তো এবার এই পার্মানেন্ট 5-এর বাইরে যেটা হয় যে প্রত্যেক 2 বছর মেয়াদে, ঠিক আছে, 2 বছর মেয়াদে, আমি যদি এখানে লিখে দিই যে 2 বছর মেয়াদে, 2 বছর মেয়াদে যেটা করা হয় যে 10টা করে দেশকে এই পরিষদের, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত করা হয়, এবং 2 বছর মেয়াদ শেষ হলে তাদের মেয়াদও শেষ হয়ে যায়, আবার নতুন 10টা দেশকে সদস্য করা হয়। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদটা খেয়াল রাখতে হবে। আর এখানে বলছে অস্থায়ী সদস্য, আবারও বলি অস্থায়ী সদস্য, নট স্থায়ী সদস্য। এখানে একটা ট্রিক দেখো যে যেটা হচ্ছে স্থায়ী সদস্য, যেগুলো হচ্ছে স্থায়ী সদস্য, স্থায়ী সদস্য কয়টা আমি বললাম যে 5টা। এদের কি আছে? এদের আছে ভেটো দেওয়ার ক্ষমতা। জাতিসংঘের সাধারণ পরিষদের যে কোনো সিদ্ধান্তে 5টা দেশ ভেটো দিতে পারে, অর্থাৎ মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি যদি কোনো সিদ্ধান্ত পায়, বাট ওই 5টা দেশের মধ্যে যে কোনো একটা দেশ ভেটো দিচ্ছে ওই সিদ্ধান্তে, তার মানে সেটা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হবে না। আচ্ছা, বাট যে অস্থায়ী যে দেশগুলো আছে, অস্থায়ী কয়টা বললাম? 15টা। এই 15টা দেশের ভেটো নাই, এদের কোনো ভেটো দেওয়ার ক্ষমতা নাই। ঠিক আছে, তার মানে এটা আমাদের একটু মনে রাখতে হবে। জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘের মধ্যে অঙ্গ সংগঠন, এর বিশেষায়িত সংগঠন, দেশীয় সংগঠন, বিভিন্ন চুক্তি, এইগুলা বিভিন্ন কনভেনশন, এগুলো আমাদেরকে দেখতে হবে। পরিবেশ সংক্রান্ত অনেক কনভেনশন আছে, সেগুলো দেখতে হবে। ইতিহাসে জিন্দা পীর নামে বিখ্যাত হয়ে আছেন কে? শেরশাহ, মোহাম্মদ ঘুরি, সম্রাট আকবর, নাকি আওরঙ্গজেব? প্রথমে আসে শেরশাহ। এই শেরশাহ এসেছিলেন আফগানিস্তান থেকে, এবং এই আফগানিস্তানের একজন শাসক। কখন এসেছিলেন? তিনি ভারত শাসন করেছেন 1540 থেকে 1555। 1555 এই সময়, এই টাইম ফ্রেমের মধ্যে তিনি কি করেছেন? তিনি ভারতের দিল্লি সিংহাসনে ছিলেন। আচ্ছা, এই সময়টা কল্পনা করো, তুমি কল্পনা করো আগে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে 1526-এ। 1526-এ দিল্লি সালতানাতের পতন ঘটিয়ে দিল্লি তোমার হচ্ছে মুঘলরা ভারতের দখল নিয়েছে। তো সম্রাট বাবর কি করলেন? দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, ঠিক আছে। তো এই যে 1526-এ বাবর আসলেন, তার মাত্র 4 বছর পর তিনি মারা গেলেন 1530-এ। তো এই 1530-এ বাবরের সন্তান হুমায়ুন, তিনি হলেন সিংহাসনের সম্রাট। এবং এই হুমায়ুন 10 বছর শাসন করার পর 1540-এ শেরশাহ তার কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিলেন, এবং তারপর যেটা হলো টানা 15 বছর তিনি শাসন করলেন, এবং তার শাসনকাল ছিল খুবই খুবই প্রোডাক্টিভ। তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বা যেটাকে বলা হয় সড়কে আজম, যেটা বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল, এই রাস্তা তিনি তৈরি করেছেন। অনেক সরাইখানা তৈরি করেছেন, ঘোড়ার ডাক প্রচলন করেছেন। তিনি খুবই জনহিতকর একজন শাসক ছিলেন। 15 বছর পর তার শাসনকাল সমাপ্তি ঘটে, এবং 1555 সালে সম্রাট হুমায়ুন আবারও তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, এবং তার ঠিক 1 বছর পরে 1556 সালে হুমায়ুন মারা যান। তাহলে এই শেরশাহ একজন আফগান শাসক, তিনি হচ্ছেন সুর বংশের শাসক, যে কারণে তাকে বলা হয় সুরি। ঠিক আছে, তিনি সুর বংশের শাসক, যে কারণে তাকে বলা হয় সুরি। এই শেরশাহ হচ্ছে তার উপাধি। তার বাল্যকালীন নাম হচ্ছে ফরিদ। তার বাল্যকালীন নাম ফরিদ, শেরশাহ হচ্ছে তার উপাধি। তার মানে জিন্দাবি তার সাথে যাচ্ছে না। 2 নম্বরে আসে মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। এই মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি আফগানিস্তান থেকে এসেছেন, এবং 1206 সালে তিনি ভারত জয় করেন, এবং ভারতে একটি স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার কথা কল্পনা করেন। কিন্তু এর আগে যারা এসেছিলেন, ভারত দখল করেছেন, যেমন আমরা গজনী মাহমুদ এর নাম শুনেছি, তিনি
বেশ অনেকবার 17 বার তিনি ভারত দখল করেছিলেন, কিন্তু কখনোই তিনি শাসন করেননি। 1000 সাল থেকে 1027 সাল, এই 27 বছরের মধ্যে তিনি 17 বার ভারত জয় করেও এখানে কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। এখান থেকে ধন সম্পদ নিয়ে আফগানিস্তানে তার যে গাজনি যে সাম্রাজ্য ছিল সেইখানকার তিনি উন্নতি করেছেন। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে মোহাম্মদ কাসিম 712 সালে ভারত জয় করেছিলেন, কিন্তু তারপরেও তিনি ভারতে শাসন করার সময় পাননি, তার আগে তাকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, তো মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি 1206 সালে যখন ভারত দখল করলেন এবং স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার কথা চিন্তা করলেন, তারও দুর্ভাগ্য, মাত্র 3-4 বছরের মধ্যে তিনি মারা গেলেন। তার যারা অনুসারী ছিল, তার সহযোগী ছিল, যেমন কুতুবউদ্দিন আইবেক, নাসিরউদ্দিন কুবাসা, তারা যেটা করলেন, পরবর্তীতে ভারতের বিভিন্ন অঞ্চলে দখল নিলেন এবং ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। এটাই হচ্ছে ভারতের প্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। তো এই মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, এই ঘুরি হচ্ছে তার উপাধি, মূলত তার নাম মুইজ উদ্দিন মুহাম্মদ। ঠিক আছে, এটা হচ্ছে তার নাম, মুইজ উদ্দিন মুহাম্মদ, এটা তার নাম, এবং ঘুরি হচ্ছে তার উপাধি। তো জিন্দা পিতার উপাধি না। আচ্ছা, সম্রাট আকবরকে বলা হয় আকবর দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট, অথবা আরেকটা নাম হচ্ছে মহামতি আকবর। গ্রেটের বাংলায় হচ্ছে মূলত মহামতি। তিনি 50 বছর ধরে দিল্লির সিংহাসনে ছিলেন এবং খুবই অল্প বয়সে, মাত্র টিনেজ বলা যায়, মাত্র 12 বছর বয়সে তিনি হচ্ছে সম্রাট হয়েছিলেন এবং তারপর হচ্ছে 50 বছর ধরে তিনি শাসন করেছেন। তার শাসন আমলে হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মের মধ্যে খুবই সুন্দর অবস্থান ছিল এবং শাসন ব্যবস্থাটা ছিল খুবই প্রোডাক্টিভ। বাট তিনি জিন্দাপির নামে খ্যাত ছিলেন না। জিন্দাপির বলতে আমরা কি বুঝছি? পীর বলতে যারা একটু ইসলাম বেশি মানে এমন। আর পীর তো আমরা শুনি যে 200 বছর আগে ছিলেন, 300 বছর আগে ছিলেন, মারা গেছেন এখন। বাট জীবিত কোনো পীরের নাম আমরা শুনি না নর্মালি, যে এই ইনি হচ্ছেন পীর, ইনি জীবিত আছেন, এই আমরা শুনি না। বাট এই আওরঙ্গজেব এমন একজন শাসক যিনি জীবিত থাকা অবস্থায় মানুষজন তাকে পীরের মতো মানত। সেই বিষয়টা কেমন? সেটা হচ্ছে এই আওরঙ্গজেব ছিলেন সম্রাট শাহজাহানের পুত্র। তিনি শাহজাহানকে বন্দী করে পরবর্তীতে সম্রাট হয়েছিলেন, কিন্তু তিনি ইসলামকে প্রচুর মানতেন। সেই বিষয়টা কেমন? তিনি একজন সম্রাট হয়েও কখনো লাক্সারিয়াস লাইফ লিড করতেন না। তিনি একজন সম্রাট হিসেবে যতটুকু ভাতা প্রাপ্য সেই ভাতাটুকুই তিনি নিতেন, এর বাইরে কোনো টাকাও তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতেন না। এমনকি তিনি টুপি সেলাই করে, কুরআন শরীফ অনুবাদ করে সেখান থেকে যে অল্প কিছু টাকা উপার্জন হতো সেগুলো দিয়ে তিনি জীবনযাপন করতেন। এই যে এত পরিমাণে ধর্মভীরুতা, এত পরিমাণে ইবাদত করা, এই কারণে আওরঙ্গজেবকে বলা হচ্ছে কি জিন্দা পীর। তাহলে বুঝতে পেরেছো এটা? তো এই যে প্রাচীন বাংলার ইতিহাস যেগুলো আছে একদম প্রাচীন কাল থেকে, আমরা প্রাচীন কাল বলতে কি বুঝি? ওই যে একদম আদি পর্ব থেকে শুরু করে 1206 মানে হিন্দু শাসনামল যেটা, সেই পর্যন্ত। তারপর আমরা যদি দেখি যে এই মুসলিম পিরিয়ড যেটা, অর্থাৎ 1206 থেকে 1757, তারপর তো ব্রিটিশ আসলো, এটা হচ্ছে মধ্যযুগ। তারপর ব্রিটিশ শাসন আমল থেকে বর্তমান হচ্ছে আধুনিক যুগ। তারপর এর মধ্যে মৎস্যালয় ছিল 750 থেকে তার কিছু পর পর্যন্ত, মানে 7ম এবং 8ম শতাব্দীতে। এখানে কোনো স্থায়ী রাজবংশ বাংলাদেশ ছিল না, এটা হচ্ছে মৎস্যালয় বা অন্ধকার যুগ বলা হয়ে থাকে। তো এই যে হচ্ছে সময়টা, এই সময়টা হচ্ছে বিভিন্ন কাল পর্ব যেগুলো আমি বললাম, এগুলো একটু আমাদেরকে দেখতে হবে, বিভিন্ন ইতিহাস আমাদেরকে দেখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। চীনা পর্যটক ফাহিয়েন এর ভ্রমণকালে বাংলার রাজা কে ছিলেন? ফাহিয়েন চীনা পর্যটক, এখানে তো বলা হচ্ছে, তার মানে তিনি কোন দেশের পর্যটক এটা আমাদের এখন আর জিজ্ঞাসা নাই। তো তিনি হচ্ছেন চীনা পর্যটক। এবং এই ফাহিয়েন যখন বাংলাতে আসেন তখন বাংলা শাসন করত মৌর্য বংশ। মৌর্য বংশের শাসকরা বাংলা শাসন করত। এই মৌর্য বংশের রাজধানী ছিল বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের মালদা, এই দুই অঞ্চলের মধ্যবর্তী একটা জায়গা, যার নাম হচ্ছে পাটালিপুত্র। এই পাটালিপুত্র নামক স্থানে ছিল মৌর্য রাজাদের রাজধানী। এই পাটালিপুত্রে মূলত এসেছিলেন ফাহিয়েন, এবং এই মৌর্য বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত তখন ছিলেন ক্ষমতাতে, অর্থাৎ তিনি ছিলেন বাংলার রাজা। সেই সময়কালটা হচ্ছে আনুমানিক 380 থেকে 432 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে আনুমানিক সময়, এই সময় তিনি এসেছিলেন। এবং হচ্ছে তিনি সমুদ্রগুপ্তের সন্তান। সমুদ্রগুপ্ত হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতা। ঠিক আছে? তো এই যে এমন হিন্দু রাজাদের বিভিন্ন সময়কাল, বিভিন্ন যে পর্যটকরা এসেছিলেন, সেসব বিষয়গুলো একটু আমাদেরকে দেখতে হচ্ছে। এমন কোশ্চেন আসে। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু কোনটি? এটা হচ্ছে সাম্প্রতিকের কোশ্চেন। সাম্প্রতিকের ক্লাস হয়েছে তোমাদের, সাকিব শাহরিয়ার স্যার নিয়েছেন। সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ, অ্যাটলিস্ট 5টা 6টা 7টা বা তারও বেশি, 10টা পর্যন্ত বা তারও বেশিও আসতে পারে। তো সাম্প্রতিক খুব ভালো মতো দেখতে হবে। সাম্প্রতিকের একটা সেগমেন্ট হচ্ছে স্পোর্টস। ঠিক আছে? তো এই পরীক্ষাতে সাম্প্রতিক একটু কম ছিল, তার কারণ পরীক্ষাটা তো একটু আর্লি হচ্ছে, সাম্প্রতিক ঘটনা সবসময় ঘটতেছে, যে কারণে সাম্প্রতিকের ক্লাস এবং ওই ক্লাসের প্রেক্ষিতে যে মডেল টেস্ট নেওয়া হয়েছে ওইগুলো একটু বেশি খেয়াল করতে হবে। আচ্ছা, তো স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ। তো 2026 ফিফা বিশ্বকাপ যেটা আছে, এটা হচ্ছে ফিফা বিশ্বকাপের 23তম আসর।
23তম আসর, 2022 ছিল 22তম আসর, আর এটা হচ্ছে 23তম আসর। এই 23তম আসরের স্বাগতিক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তার মধ্যে মেক্সিকোতে রিসেন্টলি প্রচুর পরিমাণে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। আমরা আগে থেকেই জানি যে মেক্সিকোতে প্রচুর পরিমাণে ড্রাগ কার্টেলার আছে, অর্থাৎ চোরা চালানকারী, মাদক চোরা চালানকারী আছে, তাদের মাধ্যমে অনেক হত্যাকাণ্ড, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। তো সেই বিষয়গুলো হচ্ছে এখন অনেক বেশি হয়ে গিয়েছে ওইখানে। তো এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, তো যে কারণে মেক্সিকো ভেন্যু হিসেবে বাদ যেতে পারে। তো এটা আমরা পরে দেখবো সেটা কি হয়। বাট ফাইনাল ম্যাচটা অবশ্যই যুক্তরাষ্ট্রে হবে। 4টা স্টেডিয়ামের নাম দেওয়া আছে, মেট লাইফ, সোফি, ন্যু ক্যাম্প নাকি লস অ্যাঞ্জেলাস। তো ন্যু ক্যাম্প তো যুক্তরাষ্ট্রের নাম আমরা জানি, বাকি 3টার মধ্যে সঠিক উত্তর হচ্ছে মেট লাইফ স্টেডিয়াম, যেখানে হচ্ছে এই 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এবছর যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, এটা শুধুমাত্র লাক্সারিয়াস ক্লাসের মানুষজনই হচ্ছে মাঠে বসে ফুটবল দেখতে পারবে। এখানকার এবার একটা মিনিমাল ম্যাচের টিকিট, মানে একদম লো ক্যাটাগরি, আমি যদি ক্যাটাগরাইজ করি এ বি সি ডি, 4 ক্যাটাগরির ম্যাচ হবে আমি ধরলাম। তো একদম লো ক্যাটাগরি, ধরো যে একদম দুর্বল 2টা দল খেলতেছে, ডি ক্যাটাগরি ম্যাচ, ওই সব ম্যাচের টিকিটের দামও সর্বনিম্ন 30 থেকে 35 হাজার ডলার, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা, শুধু ওই ধরনের একটা ম্যাচের টিকিট। আর যেগুলো হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ বা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সেগুলো তো প্রায় 1 লক্ষ ডলার বা তারও উপরে টিকিট, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1,30,40 লক্ষ টাকা হচ্ছে ওইসব ম্যাচগুলোর টিকিটের দাম। তার মানে বুঝতেছো, মানে শুধুমাত্র এলিট শ্রেণীর মানুষই দেখতে পাবে, যা হলো আমরা তো এমনিতে দেখতাম না, তা আমাদের এত টেনশনে আমরা টিভিতেই খেলা দেখবো। ওকে, স্পোর্টস এবং সাম্প্রতিক এগুলো আমাদেরকে দেখতে হবে। ট্যাঙ্কার ওয়ার সংগঠিত হয়েছিল কোন 2টি দেশের মধ্যে? ইসরায়েল ইরাক, ইসরায়েল ইরান, ইরান ইরাক নাকি ইরাক যুক্তরাষ্ট্র? তো এই ট্যাঙ্কার ওয়ার, এটার সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ নাম, যে নামটা আমরা সবাই জানি, ইরাকের খুবই জনপ্রিয় একজন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের নাম আমরা সবাই শুনেছি, তাই না? এই সাদ্দাম হোসেন যখন রাষ্ট্রপতি হন, সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের রাষ্ট্রপতি, ঠিক আছে? তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন 1979 সালে, তিনি ইরাকের রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং তিনি যখন রাষ্ট্রপতি হন, ইরাক ছিল খুবই ধনী দেশ, এবং খুবই ধনী বলতে অর্থনৈতিকভাবে বেশ ভালো অবস্থানে ছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলো তো ভালো অবস্থানে আছে। তো ইরাকের বর্তমান অবস্থা খারাপ, তো তখন খুব ভালো অবস্থা ছিল, এবং সামরিক দিক থেকে ইরাক ছিল খুবই শক্তিশালী। সারা বিশ্বের যে সামরিক শক্তির র্যাঙ্কিং, সেখানে ইরাকের অবস্থান ছিল 4। তার মানে বুঝতে পারতেছে তাদের কাছে পারমাণবিক অস্ত্র, সাধারণ বিভিন্ন অস্ত্র, এমনকি রাসায়নিক অস্ত্র, তারপর যে তোমার হচ্ছে বায়োলজিক্যাল ওয়েপন যেগুলোকে বলা হয়, সেইগুলো ছিল ইরাকের কাছে। তো এই কারণে সাদ্দাম হোসেনের মধ্যে একটা দম্ভ ছিল, একটা অহংকার ছিল। তিনি যেটা করলেন, তিনি হচ্ছে এই সময় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, হওয়ার পরে তারপর থেকেই 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরানের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে সংঘাতে জড়িয়ে পড়লেন, এবং এই 8-9 বছর দীর্ঘ ইরানের সাথে যুদ্ধ করলেন। আচ্ছা, তো ইরানের সাথে এই সময় যুদ্ধ হওয়ার পর ইরানের সাথে যুদ্ধে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো এইবার তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা সেটা। তারপর তাদের সংঘাত শুরু হলো সাথে, কুয়েতের সাথে। তারা দাবি করলো যে কুয়েত তো আমাদেরই অংশ, কেমন এটা আলাদা হলো, এটা হচ্ছে ব্রিটিশ আলাদা করে দিয়ে গিয়েছে, কুয়েতের বিশাল তেল খনিটা দখল করতে চায়, এটা সেটা। তারপর বিভিন্ন কুয়েতের নামে অভিযোগ দিল যে এরা ওপেক সীমার বেশি তেল উত্তোলন করে ইরাকের ক্ষতি করতেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দিচ্ছে। তো এমনি সামনে বিভিন্ন অজুহাত দেখায় যেটা করলো 1990 সালে সাদ্দাম হোসেন কুয়েত দখল করলো, এবং তারপর এই কুয়েত দখল তো অবশ্যই ইন্টারন্যাশনাল ল ভায়োলেন্স, যুক্তরাষ্ট্র ডিরেক্টলি কুয়েতে আক্রমণ করলো, ইরাকে আক্রমণ করলো, এবং ইরাককে একদম পুরো পঙ্গু করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। এবং এই যে 1990 যে আক্রমণটা করেছিল, এইটা হচ্ছে মূলত প্রথম উপসাগরীয় যুদ্ধ, ঠিক আছে? এটা হয়েছে কত সালে? এটা হয়েছে 1990 সালে। তারপর 2003 সালে আবারও যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ করেছিল, এই অজুহাতে যে ইরাকে আরো প্রচুর পরিমাণে অস্ত্র আছে, তারা সেটা গোপন করতেছে, এই অজুহাতে আবার ইরাকে আক্রমণ করেছিল। এটা হচ্ছে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ, ঠিক আছে? তো তার মধ্যে এই যে যখন এই সময়টাতে 1980 থেকে 1988 ইরান এবং ইরাকের মধ্যে সংঘাত চলতেছিল, সেই সময় একটা কাহিনী ঘটতো। সেটা হচ্ছে যে এই ইরাকের আমি ধরলাম যে এটা হচ্ছে ইরাক, এই ইরাকের কোনো যদি তেলবাহী জাহাজ যায়, সেটাতে ইরান হামলা করতো, ট্যাঙ্কার হামলা করতো, মানে তেলবাহী জাহাজকে ট্যাঙ্কার বলা হয়, এই ট্যাঙ্কারে ইরান হামলা করতো। আবার যদি হচ্ছে ইরানের কোনো জাহাজ যায়, সেটাতে যেটা করতো ইরাক হামলা করতো। তো এই যে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, এটাই হচ্ছে মূলত ট্যাঙ্কার ওয়ার, যেটা ঘটেছিল 1980 থেকে 88 সালের মধ্যে
ইরান এবং ইরাকের মধ্যে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইরান এবং ইরাক। এবং এই যে দুইটা উপসাগরীয় যুদ্ধের কথা বলা হলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ প্রথম শান্তিরক্ষী সেনাবাহিনী মোতায়েন করে, ওই যে আমরা বলি না সেনাবাহিনী থেকে মিশনে যাচ্ছে, এইটা ঘটে হচ্ছে প্রথম উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশের জন্য প্রথমবার। তখন হুসেইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট ছিলেন। 2000 বাংলাদেশি সৈন্যকে ওই সময় ইরাকে যুদ্ধ করার জন্য পাঠানো হয়, মানে সাদ্দাম হোসেনের ফোর্সের এগেনস্টে যুদ্ধ করার জন্য, মার্কিন বাহিনীর হয়ে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হয়ে, এটাই আর কি। তো এই যে এখন দেখো যে মধ্যপ্রাচ্য সংঘাত চলতেছে, এখন দেখতেছো যে ইসরায়েল ইরান নিয়ে সংঘাত চলতেছে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাত চলতেছে। এই মধ্যপ্রাচ্যের সংঘাতের রিসেন্ট তথ্য এবং এই পুরাতন তথ্য সবকিছু একটু দেখতে হবে, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা সবকিছু একটু দেখতে হবে। পরের কোশ্চেন হচ্ছে, ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেন আনোয়ার সাদাত, হোসেইনি মোবারক, সাদ্দাম হোসেন নাকি ইয়াসির আরাফাত? আচ্ছা, এই যে ক্যাম্প ডেভিড চুক্তিটা ঐতিহাসিক একটা শান্তি চুক্তি। এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1978 সালে, ঠিক আছে? এটা হচ্ছে একটা শান্তি চুক্তি। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মিশর মোটামুটি অর্থনৈতিকভাবে খুবই স্থিতিশীল একটা দেশ এবং সামরিক দিক থেকেও তারা বেশ শক্তিশালী একটা দেশ। তো যখন 1947-এ কি হলো, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো বেলফোর ঘোষণার মাধ্যমে 1947-এ, ঠিক আছে? তো এর ঠিক পরের বছর 1948-এই এই মিশর এবং ইসরায়েল যুদ্ধে জড়িয়ে গেল, মিশর ভার্সেস ইসরায়েল, যেটাকে বলা হয় কি প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে মিশরের মোটামুটি একটা পরাজয় হয়েছে বলা যায়। তারপর আরো দুইবার 1967-তে এবং 1973-এ আরো দুইবার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, এবং 1967-র আরব ইসরায়েল যুদ্ধটা ছিল সবচেয়ে ভয়াবহ। এবং এই যুদ্ধে মিশরের পরাজয় ঘটেছিল মূলত মিশরের ওই সময়কার রাষ্ট্রপতি 1967-তে যিনি রাষ্ট্রপতি ছিলেন গামাল আব্দেল নাসের, তার জামাতা আশরাফ মারওয়ানের বিশ্বাসঘাতকতায় মিশরের পরাজয় ঘটেছিল, সেটা অনেক লম্বা কাহিনী। আচ্ছা, তো এইখানে যখন পরাজয় ঘটলো তখন মিশরের সিনাই উপকূল এইটা ইসরায়েল দখল করে নেয়, ঠিক আছে? এবং সিরিয়ারও কিছু জায়গা ওই সময় ইসরায়েল দখল করে নেয়। তো তারপর যেটা হয় যে 1978-এ যখন আনোয়ার সাদাত রাষ্ট্রপতি হন, তিনি দেখেন যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, ইসরায়েলকে কোনোভাবে থামানো যাবে না। তো ইসরায়েলের সাথে একটা শান্তি চুক্তি করলে যেটা ঘটবে, প্যালেস্টাইনের সাথে ইসরায়েলের সংঘাতটা শেষ হয়ে যাবে এবং একই সাথে মিশর 1967-তে যে সিনাই উপত্যকা হারিয়েছিল সেটা আবার ফেরত পাবে। তো এর জন্য আনোয়ার সাদাত ওই সময়কার ইসরায়েলের রাষ্ট্রপতি বেগিনের সাথে একটা শান্তি চুক্তি করেছিল, যেটাই হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি, যার মধ্যস্থতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার একজন অভিনেতা ছিলেন। এর আগে জিমি কার্টার ওই সময় কি করেছিলেন, মধ্যস্থতা করেছিলেন, এবং যুক্তরাষ্ট্রেই এটা স্বাক্ষরিত হয়েছিল। এর ফলে মিশর সিনাই উপত্যকা ফেরত পেয়েছিল এবং একই সাথে মিশরকে বাধ্য করা হয়েছিল ইসরায়েলকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। সেই স্বীকৃতি দিয়েছিল মিশর, এবং এর ফলে ইসরায়েল একটা রাষ্ট্র হয়ে গেল পার্মানেন্ট, এবং একই সাথে প্যালেস্টাইনের সাথে যে সংঘাত সেটাও থেমে গেল। তো এর ফলে যেটা হলো যে একটা রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি চলে আসলো ইসরায়েলের। বাট প্যালেস্টাইনের সাথে সংঘাতটা কমে গেল, প্যালেস্টাইনের মানুষজন শান্তভাবে থাকতে শুরু করলো। বাট সমস্যা হচ্ছে মুসলিমদের যে তোমার হচ্ছে কি বলে যে তোমার এটাকে বলা যায় যে খুব বেশি একটা ধর্মভীরুতা বা ধর্মীয় আবেগ, এই যে ইসরায়েলকে কেন স্বীকৃতি দিল, সেই কারণে আনোয়ার সাদাতকে 1981 সালে হত্যা করা হয়, ঠিক আছে? বাট এই ক্যাম্প ডেভিড চুক্তির কারণে আনোয়ার সাদাতকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, ঠিক আছে? যৌথভাবে দেওয়া হয়েছিল, জিমি কার্টার এবং বেগিনের সাথে যৌথভাবে দেওয়া হয়েছিল, বাট তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আসলে কিন্তু ক্যাম্প ডেভিড চুক্তি খারাপ ছিল না, কারণ এতে প্যালেস্টাইনের সাথে যে সংঘাতটা সেটা আসলে কমে যেত, ঠিক আছে? বাট মুসলমান এটা সহ্য করে নাই। আচ্ছা, তো এইটা হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের সংঘাত রিলেটেড, এগুলো একটু দেখতে হবে। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ? এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ, নারী বিশ্ব, এগুলো আমাদেরকে জানতে হবে। তোমাদের গুচ্ছের পরীক্ষার কিছুদিন আগেই ছিল হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, এটা হচ্ছে 8 মার্চ। এগুলোতে এক্সপ্লেন করার খুব বেশি সুযোগ নাই। 8 মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস, পরিবেশ সংক্রান্ত দিবস যেগুলো আছে, তারপরে এই যে জুলাই রিলেটেড যে আমাদের দিবসগুলো আছে, 16 জুলাই, 5 আগস্ট, তারপরে যে 25শে ফেব্রুয়ারি রিসেন্টলি ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস, এইসব গুরুত্বপূর্ণ দিবসগুলো আমাদের একটু জানতে হবে। 9 নম্বর কোশ্চেন, প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এই যে ধরিত্রী সম্মেলন, এটাকে ইংলিশে বলা হয় আর্থ সামিট। আচ্ছা, তো এই 21 শতাব্দীতে এসে পরিবেশ নিয়ে মানুষজন খুব বেশি চিন্তিত হওয়া শুরু করেছে। এর আগেও 20 শতাব্দীর শেষ দিকে এটা শুরু হয়েছে, আর এখন 21 চলতেছে। এখন তো অনেক আলোচিত বিষয় হচ্ছে পরিবেশ। এর আগে, আজ থেকে 200 বছর আগে মানুষজন পরিবেশ নিয়ে ভাবতো না, পরিবেশ ঝাড়া হবে।
বাট বিংশ শতাব্দীতে মানে গত শতাব্দীতে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। এর ফলে পরিবেশের অনেক দূষণ হয়েছে। যেমন বাংলাদেশে যখন 2007 সালে সিডর আক্রমণ করলো, তো এইটা হচ্ছে পরিবেশগত দূষণ, পরিবেশগত জলবায়ুগত যে পরিবর্তন এর ফলে হয়েছিল, এটা বিজ্ঞানীরা ধারণা করে থাকেন। তো এর ফলে যে বিশ্বর বিভিন্ন যারা শক্তিশালী রাষ্ট্র, তো তাদের মধ্যে চিন্তাটা আসলো যে আমরা তো পরিবেশকে ক্ষতি করে ফেলতেছি, তো এই পরিবেশের ক্ষতি সামলিয়ে নেওয়ার জন্য বা পরিবেশের ক্ষতি কম হওয়ার জন্য আন্তর্জাতিক মহল নড়ে চড়ে বসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন হয় আর্থ সামিট বা ধরিত্রী সম্মেলন, যেটা হয়েছিল 1992 সালে। এ যাবৎকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় সামিট হচ্ছে আর্থ সামিট বা ধরিত্রী সম্মেলন, যেটা ঘটেছিল রিও ডি জেনেরিও, ব্রাজিলে। রিও শহর বলা হয় সংক্ষেপে, ব্রাজিলে। এবং তোমরা জানো যে ব্রাজিল দেশটি অনেক বড় দেশ এবং এই দেশের যে প্রাকৃতিক বৈচিত্র্য সেটা অনেক বেশি। এই ব্রাজিলে আছে বিশাল বনভূমি, অ্যামাজন নদী সহ বিশাল, মানে ব্রাজিলের যে বনভূমি সেটা সারা বিশ্বের মানে টোটাল বনভূমির অ্যাটলিস্ট 20% শুধু ব্রাজিলেই। ব্রাজিল, কানাডা এইসব দেশ, ইন্দোনেশিয়া এইসব দেশগুলোতেই পৃথিবীর অধিকাংশ তোমার বনভূমিগুলো আছে। যেমন আমাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তার মানে কি, ওই বন থেকে এত গাছপালা ওই বনে যে এখান থেকে যে অক্সিজেনটা আসে গাছ থেকে, এটা পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে। এত বেশি পরিমাণে বনাঞ্চল ব্রাজিলে আছে। তো এই যে বিভিন্ন সম্মেলন, পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো আমাদের জানতে হবে। হুতু ও তুৎসি আদিবাসী বসবাস করে কোথায়? রুয়ান্ডা, কেনিয়া, লাওস নাকি জিম্বাবুয়ে? আচ্ছা, হুতু ও তুৎসি এই দুইটা আদিগোষ্ঠী হচ্ছে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে যাওয়া আদিগোষ্ঠী, যারা আফ্রিকাতে বসবাস করে। এবং রুয়ান্ডা এবং বুরুন্ডি এই দুইটা দেশে এদেরকে দেখা যায়। এখানে বুরুন্ডি কোনো অপশনে নাই, তার মানে রুয়ান্ডা আছে, এটা উত্তর হিসেবে নিয়ে নিব আমরা। আর একটা হচ্ছে বুরুন্ডি, ঠিক আছে? আফ্রিকা মহাদেশের এই দুইটা দেশে এদেরকে দেখা যায়। আচ্ছা, তো এদের মধ্যে বিভিন্ন সংঘাত হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে। তো তোমরা একটা মুভি দেখতে পারো, সেটার নাম হচ্ছে হোটেল রুয়ান্ডা। হোটেল রুয়ান্ডা এখন দেখার দরকার নাই, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও, চান্স পায় তারপর দেখো হোটেল রুয়ান্ডা। এটা দেখলে বুঝতে পারবা যে এই দেশের যে সংঘাতগুলা, এগুলোর ইতিহাস। তো এই যে এমন গুরুত্বপূর্ণ আদিগোষ্ঠী যেগুলো আছে, সেটা বোথ বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল, এই আদিগোষ্ঠী সম্পর্কে একটু আমাদের লেখাপড়া করতে হবে, এগুলা নিয়ে পরীক্ষাতে আসে। যেমন আমাদের দেশে যেগুলো আছে, চাকমা, মারমা, অন্যান্য যে উপজাতি আছে, তাদের বসবাস, তাদের খাদ্যাভ্যাস, তাদের উৎসব, এই সব কিছু আমাদেরকে জানতে হবে। ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি? মুসাখা মসজিদ, তারা মসজিদ, বিনত বিবির মসজিদ নাকি চকবাজার শাহী মসজিদ? আচ্ছা, মুসাখা মসজিদ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে অবস্থিত। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে অবস্থিত, কার্জন হলের ঠিক পিছনে অবস্থিত। তারা মসজিদ ঢাকার সুলতানি আমলের খুবই গুরুত্বপূর্ণ একটা মসজিদ। আচ্ছা, বিনত বিবির মসজিদে একই সময় না, বিনত বিবির একটু আগে, আর চকবাজার হচ্ছে কম্পারেটিভলি একটু পরে, মানে এটা হচ্ছে তোমার এই সুলতানি আমলের। আর বিনত বিবির মসজিদ যেটা, এটা হচ্ছে 1400 সালের দিকে, মানে 1400 কিছুটা পরে, ঠিক আছে? তো অর্থাৎ প্রায় 600 বছরের পুরাতন। আর যেটা হচ্ছে তোমার দিল্লি সালতানাত যুগে 12 ভূঁইয়ারা এখানকার স্বাধীনভাবে শাসন করতেন, ওই সময় তারা মসজিদ, চকবাজার শাহী মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। তো এই 1400 সালের বিনত বিবির মসজিদ, এটা তো ডেফিনেটলি আগে, 600 বছর আগের মসজিদ। তার মানে সঠিক উত্তর হচ্ছে বিনত বিবির মসজিদ, অপশন সি কারেক্ট আনসার, ঠিক আছে? তো এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য, ভাস্কর্য, এগুলো আমাদের একটু দেখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অকৃত্রিম বন্ধু সাইমন রিং কোন দেশের নাগরিক ছিলেন? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি নাকি অস্ট্রেলিয়া? আচ্ছা, তো যখন মুক্তিযুদ্ধ হয়েছে, তো আন্তর্জাতিক মহলও বিভিন্ন অবস্থান নিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের যাবতীয় ইতিহাস আমাদেরকে দেখতে হবে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ পর্যন্ত, এইখান থেকে তোমার অ্যাটলিস্ট 2টা কোশ্চেন দিবে 30টা এমসিকিউ এর মধ্যে, ঠিক আছে? মুক্তিযুদ্ধের সবকিছু দেখবা, সবকিছু, ঠিক আছে? শুধুমাত্র শেখ মুজিবুর রহমান নামটা যেখানে যেখানে আছে ওইগুলো একটু জাস্ট বাদ দিলেই হবে। বাট যাদের ইচ্ছা হয় ওইগুলো দেখতে পারো, বাট ওইগুলো খুব বেশি আসবে না এখন। আচ্ছা, তো এই সাইমন রিং যেটা করেছিলেন, তিনি হচ্ছেন ওই আমাদের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পাকিস্তানপন্থী ছিলেন, তো মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ এটা প্রচার করার চেষ্টা করতেছিল যে এটা হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, তাছাড়া তেমন কিছুই হচ্ছে না এখানে। বাট সাইমন রিং তিনি ওই সময় প্রচার করেন যে আসলে বাংলাদেশের অবস্থাকে, এখানে লিটারালি একটা যুদ্ধ চলতেছে, এটা তিনি প্রচার করতে থাকেন। এবং এর ফলে যেটা হয়, জাতিসংঘে যখন বাংলাদেশের এই যুদ্ধটাকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়, এর প্রেক্ষিতেই রাশিয়া বা ওই সময় হচ্ছে সোভিয়েত ফেডারেশন, তারা যেটা করে, সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত ফেডারেশন দুইটাই ঠিক আছে, তারা যেটা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই যে বিরতির যে প্রস্তাব, এর বিপক্ষে বা এই প্রস্তাবকে বাতিল করার জন্য ভেটো দেয়, ঠিক আছে? তো এই সাইমন রিং ছিলেন একজন সাংবাদিক, যিনি ছিলেন যুক্তরাজ্যের নাগরিক, অর্থাৎ ইংল্যান্ডের নাগরিক। তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ক যে ইয়াগুলো আছে, এলিমেন্টসগুলো আছে,
তথ্যগুলো আছে আমাদেরকে দেখতে হবে। পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম গুয়ের্নিকা দেয়াল চিত্র কোন বিষয়ের উপর অবস্থিত? পাবলো পিকাসো কোন দেশের? পাবলো পিকাসো হচ্ছেন স্পেনের একজন চিত্রশিল্পী, তাই না? স্পেনের। এবং স্পেন এই দেশটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতিতে খুবই এগিয়ে থাকা একটা দেশ, এবং স্পেনের সাথে ফ্রান্স হচ্ছে ইউরোপের, পর্তুগাল, এগুলো হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতিতে এগিয়ে থাকা দেশ, এবং প্রচুর পরিমাণে চিত্রশিল্পী এই স্পেনে জন্মগ্রহণ করেছে। স্পেনের বার্সেলোনা শহরের নাম তোমরা শুনেছো, বার্সেলোনার নাম অবশ্যই শুনেছো, এই যে ফুটবল ক্লাবটার জন্য। এই বার্সেলোনা শহরকে বলা হয় সিটি অফ আর্ট, দ্য সিটি অফ কালচার। এখানে প্রচুর পরিমাণে কালচারাল বিষয়গুলো আছে। ফ্রান্সকেও বলা হয় যে সিটি অফ কালচার। তো এই স্পেনে একসময় গৃহযুদ্ধ হয়েছিল, এই গৃহযুদ্ধের ইতিহাসকে লক্ষ্যবস্তু করেই পাবলো পিকাসো তার বিখ্যাত চিত্রকর্ম গুয়ের্নিকা অঙ্কন করেছিলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে গৃহযুদ্ধ। তাহলে শিল্প সাহিত্য সংস্কৃতি চিত্রকর্ম চলচ্চিত্র সঙ্গীত যা কিছু আছে এগুলো আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের প্রথম নারী বিমান চালককে? তহমিনা হক, বনানী চৌধুরী, নিশাত মজুমদার, কানিজ ফাতেমা, রোকসানা। বাংলাদেশের প্রথম নারী বিমান চালককে? আচ্ছা, তো তহমিনা হক, বনানী চৌধুরী এখানে গুরুত্বপূর্ণ নাম না। নিশাত মজুমদারটা গুরুত্বপূর্ণ নাম, কারণ হচ্ছে তিনি প্রথম নারী যিনি কিনা মাউন্ট এভারেস্ট জয় করেছেন, এবং কানিজ ফাতেমা রোকসানা হচ্ছেন প্রথম নারী যিনি কিনা বাংলাদেশের বিমান চালক। তাহলে সঠিক উত্তর হচ্ছে কানিজ ফাতেমা রোকসানা, অপশন ডি কারেক্ট আনসার। তো নারী বিষয় সংক্রান্ত কোশ্চেন আমাদেরকে একটু জানতে হবে। দ্য গড অফ স্মল থিংস গ্রন্থের লেখককে? ফ্রান্সিস ফুকুয়ামা, অরুন্ধতী রায়, লিকান ইউ নাকি দেং জিয়াওপিং? আচ্ছা, এই দেং জিয়াওপিং হচ্ছেন চীনের সাবেক রাষ্ট্রপতি। তো তিনি যেটা করেছিলেন, চীনের অর্থনৈতিক সংস্কার করেছিলেন, চীনের মানে পরিপূর্ণ সমাজতন্ত্র থেকে একটু বের হয়ে বাজার অর্থনীতি চালু করেছিলেন দেং জিয়াওপিং। এই দেং জিয়াওপিং এর যে সংস্কার ভাবনা, এটা চীনে খুব বেশি প্রভাব রেখেছিল, এবং চীন একটা গরিব দেশ হয়ে গিয়েছিল সমাজতন্ত্র আসার পর। সেখান থেকে চীন বর্তমানে একটা ধনী দেশে চলে এসেছে। সারা বিশ্বের অন্যতম পাওয়ার হাউস হচ্ছে চীন। যে সংস্কারটা করেছিলেন হচ্ছেন দেং জিয়াওপিং। লিকান ইউ তিনি হচ্ছেন একজন বিখ্যাত ওয়ার্ল্ড লিডার, বাট এই বই তার না। ফ্রান্সিস ফুকুয়ামা হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন ফিলোসফার, বাট এই বই তার না। অরুন্ধতী রায় ভারতীয় বংশোদ্ভূত একজন লেখক, তিনি এই বইটা লিখেছেন এবং এই বইটার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন, দ্য গড অফ স্মল থিংস। তাহলে বিভিন্ন গ্রন্থের লেখক এবং একই সাথে এই যেমন উক্তি, এগুলো থেকে আমাদের একটু কোশ্চেন আসতে পারে, দেখতে হবে। উক্তিতে বলতেছে গভর্নমেন্ট ইজ দ্য স্পোকসম্যান অফ দ্য স্টেট, কে বলেছেন? ফ্রান্সিস বেকন, ম্যাকাইভার, টমাস মুন নাকি হ্যারোল্ড জে লাস্কি? কে বলেছেন? আচ্ছা, তো এইখানে যে ইয়াগুলো আছে, এখানে যে নামগুলো আছে, তারা সবাই হচ্ছেন বিখ্যাত ফিলোসফার, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, বিখ্যাত হচ্ছে তত্ত্ববিদ, ঠিক আছে? তো এর মধ্যে এই সবারই বিভিন্ন উক্তি তোমাদের ক্লাসে চার্ট দেওয়া হয়েছে, সেখান থেকে দেখবা। বাট এই কথাটা বলেছেন হ্যারোল্ড জেলাস্কি, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, ফল পাকাতে ব্যবহৃত হয়, এটা দৈনন্দিন বিজ্ঞান থেকে করা কোশ্চেন। গুচ্ছে দৈনন্দিন বিজ্ঞান, মানসিক দক্ষতা, ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো থেকে কোশ্চেন আসবে। তো এখানে অপশন হচ্ছে অ্যাস্টার, ইথিলিন, ফ্লোরিজেন নাকি ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে যে কোনো উদ্ভিদকে সবুজ দেখায়, ঠিক আছে? এর জন্য ক্লোরোপ্লাস্ট ব্যবহার করা হয়। ফ্লোরিজেন ফুল ফোটাতে সহযোগিতা করে, ইথিলিন হচ্ছে ফল পাকাতে সহযোগিতা করে, এবং অ্যাস্টার হচ্ছে ফলের যে মিষ্টি স্বাদ সেটা নিয়ে আসে। তার মানে সঠিক উত্তর হচ্ছে ইথিলিন, অপশন বি কারেক্ট আনসার। আচ্ছা, বিশ্বের প্রাচীনতম গণনা যন্ত্রের নাম কি? অ্যাবাকাস, অসবোর্ন, PDP-1 নাকি ENIAC-1? এখানে যে চারটা নাম দেওয়া আছে, চারটাই হচ্ছে তোমার বিভিন্ন টেকনোলজির ফার্স্ট ভার্সন। এই যে ENIAC-1 এটা হচ্ছে প্রথম পার্সোনাল কম্পিউটার, তারপর হচ্ছে PDP-1 এটা হচ্ছে এক ধরনের কম্পিউটারের প্রথম ভার্সন, অসবোর্ন এটা হচ্ছে কম্পিউটারের একটা প্রথম ভার্সন, এবং অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর প্রথম গণনা যন্ত্রের নাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে অ্যাবাকাস। এটা হচ্ছে কি কম্পিউটার বিজ্ঞান, মানে বেসিক আইসিটি যেটাকে বলা হয়, ঠিক আছে? মানে কম্পিউটার বিজ্ঞান হিসেবেই বলা এটা ভালো হবে। এই কম্পিউটার বিজ্ঞান মানে আমাদের যে বইয়ে যে আমরা আইসিটি পড়ি, এর বাইরে গিয়েও তোমার এই জাতীয় কোশ্চেন দিতে পারে। পডোলজি বলতে বোঝায় মৃত্তিকা সম্পর্কিত বিজ্ঞান, ভূমিকম্প সম্পর্কিত বিজ্ঞান, প্রাণীর উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত বিজ্ঞান নাকি ডাক টিকিট সংগ্রহ বিষয়ক বিজ্ঞান। ডাক টিকিটকে কি বলা হয়? ফিলাটেলি, রাইট? ফিলাটেলি, ঠিক আছে? এটাকে ডাক টিকিট সংগ্রহ বিষয়ক বিদ্যাকে বলা হয় ফিলাটেলি। প্রাণীর উৎপত্তি ও বিকাশ হচ্ছে বায়োলজি, এটা আমরা সহজে বুঝতে পারি। ভূমিকম্প সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় সিসমোগ্রাফি, সিসমোগ্রাফি, ঠিক আছে? সিসমোগ্রাফি বলা হয় এটাকে। আর মৃত্তিকা সম্পর্কিত বিজ্ঞানকে বলা হচ্ছে পডোলজি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তাহলে এই যে বিভিন্ন পরিভাষা, এটা তো বিজ্ঞান সম্পর্কিত পরিভাষা, তাছাড়া অন্যান্য পরিভাষা যেমন হচ্ছে অ্যামিকাস কিউরি বলতে কি বোঝানো হয়, বা এমন যত পরিভাষা আছে, ঠিক আছে? সবকিছু, রাজনৈতিক পরিভাষা, আন্তর্জাতিক কূটনৈতিক পরিভাষা,
এই ধরনের পরিভাষায় তোমরা একটু দেখবা, ক্লাসে এগুলো জাস্ট চার্ট দেওয়া হয়েছে, ওখান থেকে দেখে নিবা। কোন নেটওয়ার্ক টপোলজিতে ব্যাকবোন কেবল ব্যবহার করা হয়? ব্যাকবোন কেবল কি? ব্যাকবোন শব্দের অর্থ হচ্ছে মেরুদণ্ড। এই যে ব্যাকবোনের কথা বলা হচ্ছে না, ব্যাক শব্দের অর্থ পিছন, আর বোন হচ্ছে হাড়, মানে পিছনে যে হাড়টা আছে মেরুদণ্ড এটা। তো এই যে টপোলজি আমরা নিশ্চয়ই চিনি। তো কোন টপোলজিতে এমন ব্যাকবোন বা মেরুদণ্ডের মতো একটা কেবল ব্যবহার করা হয়? তো এটা মেরুদণ্ডের মতো কেবল, এইখানে ধরো যে একটা ডিভাইস আছে, এইখানে একটা ডিভাইস আছে, এইখানে আছে, এইখানে আছে, তাহলে এটা কোন টপোলজি হলো? এটা নিশ্চয়ই হচ্ছে বাস টপোলজি। এটা হচ্ছে বাস টপোলজি। রিং টপোলজি হলে সেটা বৃত্তাকার হতো, ট্রি হইলে গাছের মতো শাখা প্রশাখা হতো, মেশ হইলে সবাই সবার সাথে কানেক্টেড থাকতো, বাট বাস টপোলজিতেই ব্যাকবোন কেবল থাকে, অন্যগুলোতে থাকে না। তাহলে এটা হচ্ছে ডিরেক্টলি আইসিটি, আমাদের টেক্সট বুক আইসিটি থেকে করা কোশ্চেন, মৌলিক জিকে থেকে। আচ্ছা, 1, 5, 9, 13 সবগুলোর মধ্যে যোগ চিহ্ন আছে, ধারাটির 15তম পদ কত হবে? তাহলে এই ধারার প্রথম পদ কত? এই ধারার প্রথম পদ হচ্ছে 1, তাই না? এটা হচ্ছে সমান্তর ধারা, কারণ হচ্ছে কি প্রত্যেকবার ব্যবধান আমরা দেখতেছি বিয়োগ করলে সেম হচ্ছে, বিয়োগ করলে সেম হচ্ছে, এটা সমান্তর ধারা প্রথম পদ। তাহলে এই প্রথম পদকে আমরা বলি এ, ঠিক আছে? তাহলে এ সমান হচ্ছে 1, আর সাধারণ অন্তর যেটা সেটা হচ্ছে ডি, ডি সমান কত হচ্ছে 4, মানে সাধারণ অন্তর প্রত্যেকবারের যে ব্যবধানটা। তো যে কোনো পদ সংখ্যা সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে? তো এর মান হচ্ছে এখানে 1 প্লাস n এর মান হচ্ছে কি 15 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 4, ঠিক আছে? তো এগুলো একটু ইংলিশে লিখে দিই, কারণ সবগুলো যেহেতু ইংলিশে লিখতেছি, এখানে ইংলিশে লিখি তাহলে সহজে বুঝতে পারবা। এগুলো হচ্ছে 1, এটা হচ্ছে 4, ওকে। তাহলে এই যে 1 প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে 14 ইন্টু 4, আচ্ছা তাহলে কত হলো এখানে? 1 প্লাস 4 এর সাথে 14 গুণ করলে হচ্ছে 56, সাথে 1 তার মানে হচ্ছে 57। তাহলে এটার উত্তর কত হচ্ছে? এটা সহজ উত্তর হচ্ছে 57। এমন গাণিতিক সমস্যা থেকে গুচ্ছে একটা কোশ্চেন দিবে ধরে রাখো, এবং গুচ্ছে সহজ কোশ্চেন দিবে, গণিত থেকে সহজ কোশ্চেন দিবে। সংখ্যা জাতীয় যে ম্যাথগুলো আছে সেইগুলো কেমন? সেগুলো হচ্ছে তোমার এই যে ধারা, তারপর হচ্ছে তোমার এই যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপর হচ্ছে তোমার এইগুলা মানে জাস্ট সংখ্যা রিলেটেড, বুঝছো? আর হচ্ছে মানসিক দক্ষতা আসবে, ওই যে আত্মীয় সম্পর্ক নির্ণয়, তারপর হচ্ছে ঘড়ির কাঁটা, তারপর হচ্ছে তোমার ওই যে সম্ভাবনা, এইসব বিষয়গুলো একটু দেখতে হবে, মানে মানসিক দক্ষতা দেখতে হবে। আচ্ছা, তো এইখানে একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে, বাট এর বাইরেও অনেক কিছু দেখতে হবে, বুঝছো? তোমরা এই ক্লাসগুলো একটু দেখো, এই ক্লাসগুলো তো আছে তোমাদের। 2026 সালের 5 মার্চ বৃহস্পতিবার হলে 2027 সালের ওই একই তারিখে হবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার নাকি রবিবার? আচ্ছা, 2026-এর 5 মার্চ, ঠিক আছে? 2026-এর 5 মার্চ, আর পরের তারিখ হচ্ছে 2027-এর 5 মার্চ। তো একটা জিনিস মনে রাখবা যে একই তারিখ যদি পরের বছরে যায়, একই তারিখ যদি পরের বছরে যায়, তাহলে এই দিন যেই বার ছিল, ঠিক আছে, প্রথম সালের বার, প্রথমবার, ঠিক আছে, প্রথমবার যেটা, তার সাথে একদিন যোগ হয়, তার সাথে কি হয়? একদিন যোগ হয়। তাহলে 2026 সালের 5 মার্চ যদি বৃহস্পতিবার হয়, 27 সালের 5 মার্চ হবে কি বার? শুক্রবার। তাহলে সঠিক উত্তর হচ্ছে শুক্রবার, ঠিক আছে? এখন একটা ট্রিক এখানে আছে, যদি প্রথম সালটা লিপ ইয়ার হয় তাহলে কি হবে? ধরো যে লাস্ট লিপ ইয়ার ছিল কত সাল? 2024 সাল লিপ ইয়ার ছিল। তো লিপ ইয়ার কাউন্ট একটা ডে যে এক্সট্রা যোগ হয় সেটা হচ্ছে 29 ফেব্রুয়ারি। তাহলে ডেটটা যদি লিপ ইয়ার হয় এবং 29 ফেব্রুয়ারির আগে হয়, ঠিক আছে, তাহলে লিপ ইয়ার এবং ওই তারিখটা হবে কোন সময়ের মধ্যে? বিলো 29 ফেব্রুয়ারি যদি এর মধ্যে হয়, ঠিক আছে, লিপ ইয়ার এবং 29 ফেব্রুয়ারির আগে কোনো, তো সেই ক্ষেত্রে তোমাকে যোগ করতে হবে 2 দিন, ঠিক আছে? কেন 2 দিন? কারণ হচ্ছে নর্মাল 1 দিন এবং লিপ ইয়ারের কারণে অতিরিক্ত 1 দিন। বাট যদি 29 ফেব্রুয়ারি পরের ডেট হয় তাহলে হিসাবটা নাই, বাট 29 ফেব্রুয়ারি আগে হইলে তোমাকে 2 দিন করে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটার উত্তর হচ্ছে শুক্রবার। মানসিক দক্ষতা থেকে করা কোশ্চেন, মানসিক দক্ষতার ক্লাস হয়েছে, সেখান থেকে দেখে নিবে বিভিন্ন রকম কোশ্চেন মানসিক দক্ষতা থেকে যা যা আসে। ইংরেজি সাহিত্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার কোনটি? কান, অ্যাবেল, বুকার নাকি ম্যাক্সাসে? আচ্ছা, কান হচ্ছে চলচ্চিত্র পুরস্কার, এবং এই চলচ্চিত্র পুরস্কার যেটা আছে এটা হচ্ছে মূলত বলা হয় দ্য গোল্ডেন পাম অ্যাওয়ার্ড, ঠিক আছে? এটা দেওয়া হয় হচ্ছে ফ্রান্সের কান শহর থেকে, যে কারণে এই পদকের নামই হয়ে গেছে কান চলচ্চিত্র উৎসব, এমন। আচ্ছা,
তারপর অ্যাবেল হচ্ছে গণিতে পাণ্ডিত্যের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। ম্যাক্সাসে হচ্ছে র্যামন ম্যাক্সাসে অ্যাওয়ার্ড বলা হয়, এটা ফিলিপিন্স থেকে দেওয়া হয়। ফিলিপাইন্সের সাবেক রাষ্ট্রপতি র্যামন ম্যাক্সাসে, তার নামে এটা দেওয়া হয়। এটা বিজ্ঞান, গণতন্ত্র, মানব সেবার কারণে বিভিন্ন সেক্টরে এটা দেওয়া হয়ে থাকে। বাট এই বুকার অ্যাওয়ার্ড হচ্ছে ইংরেজি সাহিত্যের সবচেয়ে সম্মানজনক পুরস্কার, এবং সেম নামে প্রায় আরেকটা অ্যাওয়ার্ড আছে, সেটা হচ্ছে দ্য ম্যান বুকার অ্যাওয়ার্ড। ঠিক আছে, দ্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটাও সাহিত্যে। বাট নর্মাল যখন তোমাকে বলবে হচ্ছে ইংরেজি সাহিত্য, তখন তুমি শুধুমাত্র এইটা আনসার করবা। এইটা হচ্ছে অন্য অ্যাওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে অন্য আরেকটা অ্যাওয়ার্ড। হ্যাঁ, এখানে লেখাটা স্পষ্ট হয়নি, এটা অন্য আরেকটা অ্যাওয়ার্ড। ওকে, তো এটা হচ্ছে তোমার যে পদক পুরস্কার সম্মাননা থেকে করা কোশ্চেন। এল নিনো এর প্রভাবে কি হয়ে থাকে? আবহাওয়া শীতল হয়, খরা হয়, বায়ু দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিস্তৃত হয়, নাকি জোয়ার ভাটা হয়? আচ্ছা, এল নিনো হচ্ছে এমন অবস্থা, এল নিনো হচ্ছে এমন অবস্থা যেই সময় সমুদ্রের শুষ্ক বায়ু ভূভাগে প্রবেশ করে। তো শুষ্ক বায়ু প্রবেশ করলে আবহাওয়া শীতল হবে না নিশ্চয়ই, বায়ু দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিস্তৃত হবে না, দক্ষিণ পশ্চিমে তখনই বিস্তৃত হয় যখন আবহাওয়া শীতল হয়, ঠিক তখনই হয়ে থাকে। জোয়ার ভাটার সাথে এল নিনোর কোনো সম্পর্ক নাই। তো এই যে দুইটা আছে এখানে, শীতল হওয়া এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিস্তৃত হওয়া, এই দুইটা একই রকম, এটাকে বলা হয় লা নিনো, এটাকে বলা হয় হচ্ছে কি লা নিনো। আর এল নিনোর প্রভাবে যেটা হয় যে শুষ্ক বায়ু, এই কারণে খরা হয়ে থাকে। তাহলে এটাও প্রকৃতি সম্পর্কিত একটা কোশ্চেন। হরমুজ প্রণালী পৃথক করে কুয়েত ইরান, সংযুক্ত আরব আমিরাত ইরান, মিশর ইরান, নাকি ইরান সৌদি আরব? হরমুজ প্রণালী অনেক বেশি আলোচিত, এবং এইটা সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত, বাট মালিকানাটা হচ্ছে ইরানের। এর একদিকে হচ্ছে পারস্য উপসাগর এবং অন্যদিকে হচ্ছে ভূমধ্যসাগর, এই দুইটাকে তারা কানেক্ট করতেছে। ঠিক আছে, সরি ভুল বললাম, একদিকে হচ্ছে পারস্য উপসাগর এবং অন্যদিকে হচ্ছে তোমার পারস্য উপসাগর একদিকে থাকতেছে, আর একদিকে হচ্ছে তোমার ওমান সাগর, যেটা হচ্ছে পরবর্তীতে ইয়াতে গিয়ে ভারত মহাসাগরে গিয়ে মিশছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরান। তাহলে এই যে নদ নদী, পাহাড় পর্বত প্রণালী, সাগর মহাসাগর উপসাগর যা কিছু আছে, এইগুলোর উপর তো ক্লাস হয়েছে, সেখান থেকে অবশ্যই সব বিষয়গুলো দেখবা, এটা সাম্প্রতিক আলোচিত বিষয়। সেলভা বনভূমি কোথায় দেখা যায়? রাশিয়া, কানাডা, ব্রাজিল, নাকি অস্ট্রেলিয়া? সেলভা হচ্ছে ব্রাজিলের একটা বনভূমির নাম। তো এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটা একদম প্রথম কোশ্চেনে ছিল, তো এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বনভূমি, বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল, এগুলো আমাদেরকে দেখতে হবে। 27 নম্বর কোশ্চেন, রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধবিমান B-2 বোম্বার, F-22 র্যাপটার, ফাইটিং ফ্যালকন, নাকি স্টেলথ? B-2 বোম্বার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। F-22 র্যাপটার হচ্ছে সাধারণ ক্যাটাগরির যুদ্ধবিমান, বাট এটা খুবই শক্তিশালী, মানে এগুলো জেনারেল আছে যুক্তরাষ্ট্রের। আর স্টেলথ হচ্ছে এমন যুদ্ধবিমান যেটা যে কোনো দেশের রাডারকে সে হচ্ছে এড়িয়ে আক্রমণ চালাতে পারে। আচ্ছা, ড্রাগন অর্থনীতির দেশ নয়, ভিয়েতনাম, সিঙ্গাপুর, হংকং, নাকি তাইওয়ান? এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার 4টা দেশকে একত্রে বলা হয় ড্রাগন অর্থনীতির দেশ। সেটা হচ্ছে সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া না, বুঝছো, দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া খুব বেশি ধনী দেশ না, এটা মোটামুটি গরিব দেশই বলা যায়। ওই সামরিক দিক থেকে সামান্য কিছু অস্ত্র থাকাতে এরা তো লাফায়, বাট এত ধনী দেশ এটা না। তো এই 4টা দেশ হচ্ছে মূলত ড্রাগন অর্থনীতির দেশ, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া। তাহলে ভিয়েতনাম নয়, এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের এইখানে। ঠিক আছে, ভিয়েতনাম হচ্ছে ড্রাগন অর্থনীতির দেশ নয়। ওকে, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? রুশো, জন লক, ভলতেয়ার, নাকি নেপোলিয়ন বোনাপার্ট? শিশু বলতে বোঝাচ্ছে যে কোনো বিপ্লব যখন হয় তার পরবর্তী সময় দেশে বিশৃঙ্খল অবস্থা থাকে, তো ওই বিশৃঙ্খল অবস্থাকে সংগঠিত করে যে দেশকে সুন্দর জায়গাতে নিতে পারেন তাকে বলা হয় হচ্ছে শিশু। মানে তিনি ওই সময়ে কিছু শিশু ছিলেন, বিপ্লবটা ঘটিয়েছেন, বাট দেশটাকে পুনর্গঠন যিনি করলেন তিনি হচ্ছেন পরবর্তীতে যুবক। তো ফরাসি বিপ্লবের এমন ব্যক্তি হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্ট, যিনি ফরাসি বিপ্লব পরবর্তীকালীন, অর্থাৎ ফরাসি বিপ্লব হয়েছে কোন সময় এসে 1789 সালে, তার পরবর্তীকালীন সময়ে ফ্রান্সকে সুগঠিত করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছেন এই কারণে ফরাসি বিপ্লবের শিশু। সর্বশেষ কোশ্চেন, ইজিপি এর পূর্ণরূপ কি? আমরা ই গভর্নমেন্ট যেটা পড়ি তারই একটা ভার্সন হচ্ছে ইজিপি, অর্থাৎ ই গভর্নমেন্ট কি? ইলেকট্রনিক মাধ্যমে যে সরকারি সেবা। তাহলে ইলেকট্রনিক গভর্নমেন্টাল প্রসিডিউর কোথায় আছে আমরা দেখি, ইলেকট্রনিক গভর্নমেন্টাল, এখানে প্রথমটাতে ভুল কোথায়? এখানে আছে গভর্নমেন্ট, ইলেকট্রিক, দুইটাই ভুল। ইলেকট্রনিক গভর্নমেন্টাল প্রসিডিউর, এইখানে দেখো সবগুলো ঠিক আছে, এইখানে সবগুলো ঠিক আছে। পরেরগুলো দেখি আমরা, ইলেকট্রনিক গভর্নমেন্ট, এই কারণে এটা ভুল। ইলেকট্রনিক গ্রামীণ হচ্ছে না, এটাও ভুল। তাহলে অপশন বি এখানে কারেক্ট আনসার। তো বিভিন্ন সংক্ষিপ্ত রূপ, তার পূর্ণরূপ, এগুলো আমাদেরকে একটু অবশ্যই দেখতে হবে।
তো এটাই ছিল আমাদের ক্লাস। আশা করি বুঝতে পেরেছো যে কোন ধরনের টপিকগুলো থেকে গুচ্ছে কোশ্চেন আসতে যাচ্ছে। এর সাথে সাম্প্রতিকটাকে ভালো মতো পড়ো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিও দেখে গুচ্ছের সাধারণ জ্ঞান সম্পর্কে খুব ভালো একটা ধারণা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।